ব্রাজিলের রাইট ব্যাক সমস্যা নিয়ে এত বেশি কথা হয় যে আর্জেন্টিনারও যে রাইট ব্যাকের মোটামুটি সমস্যা রয়েছে এটা অনেক সময় চোখের আড়ালেই থেকে যায়। আর্জেন্টিনারও যে রাইট ব্যাকের মোটামুটি সমস্যা রয়েছে সেটা কিন্তু লিওনেল স্ক্যালোনি আমাদেরকে বুঝিয়ে দিলেন জর্ডানের এগেনস্টে ম্যাচে। দলে স্পেশালাইজড রাইট ব্যাক দুজন থাকা সত্ত্বেও যে ম্যাচে তিনি রাইট ব্যাকের ভূমিকাতে খেলিয়েছেন এজেকিয়েল প্যালাসিওসকে। অবশ্য জর্ডানের এগেনস্টে একাদশ দেখে শুরুতে বোঝার কোনো উপায় ছিল না যে আর্জেন্টিনার রাইট ব্যাকের ভূমিকায় কে খেলছিলেন। অ্যাজ ইউজুয়াল স্ক্যালোনির একাদশ দেখে সচরাচর কিন্তু বোঝা যায় না যে আর্জেন্টিনার হয়ে কোন প্লেয়ার কোন পজিশনে খেলা শুরু করছেন। সো এই ম্যাচেও সেই জিনিসটাই হয়েছে। আমরা এক্সপেক্ট করছিলাম হয়তো বা গিলিয়ানো সিমিওনে উইল বি প্লেইং অ্যাজ আ রাইট ব্যাক, বাট এট দি এন্ড অফ দ্য ডে উই ডিডন্ট সি দ্যাট। উই স Ezequiel Palacios, who is a central defensive midfielder by trade, is being deployed as a right back. When the match started আমরা দেখলাম যে এজেকিয়েল প্যালাসিওস রাইট ব্যাকের ভূমিকাতে খেলছিলেন। এখন এজেকিয়েল প্যালাসিওস কিভাবে খেলেন কেমন খেলেন সেটা আমরা কিন্তু অনেক আগে থেকেই জানি। আমরা বায়ার লেভারকুসেনের হয়ে তার খেলা দেখেছি, রিভার প্লেটের হয়ে তার খেলা দেখেছি, এমনকি আর্জেন্টিনার হয়ে তিনি যখন খেলেন কিভাবে খেলেন সেটা কিন্তু আমরা জানি। সো বেসিক্যালি প্যালাসিওস সম্বন্ধে আমরা যেটা জানি সেটা হলো গিয়ে তার অন দ্য বল মাস্টারি। তার পায়ে যখন বল থাকে তখন তিনি কিভাবে বিহেভ করেন, কিভাবে পাস পাঠান, কিভাবে পাঠান, কোন পায়ের সাহায্যে পাঠান, কতটুকু লেন্থে পাঠান। অর্থাৎ তার পায়ে যখন বল থাকে, তার দলের যখন থাকে তখন প্যালাসিওস কিভাবে বিহেভ করেন সেই জিনিসটা আমরা খুব ভালো মতো জানতে পারি। কিন্তু এই মাস্টারির বিষয়টা বল পজিশনে থাকলে প্যালাসিওস কিভাবে বিহেভ করেন এই জিনিসটাকে আমরা জর্ডানের এগেনস্টে ম্যাচে দেখেছি কিনা, এখানেই অনেক বেশি ইন্টারেস্টিং জিনিস আমার কাছে মনে হয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে, হি ওয়াজ ডিফেন্সিভলি ভেরি সলিড এগেনস্ট জর্ডান। যদিও প্রতিপক্ষ হিসাবে জর্ডান অত বেশি টাফ কোনো প্রতিপক্ষ নয়, বাট তিনি মোটামুটি ডিফেন্সিভ যেসব অ্যাকশন দেখিয়েছেন ডাউন দ্য রাইট সাইড সেটা যথেষ্ট প্রশংসা করার যোগ্য। অ্যান্ড তিনি এমনভাবে খেলেছেন যাতে সামনে সাইড লাইন বেসড একটা ভূমিকাতে রাইট উইংয়ে গিলিয়ানো সিমিওনে রেগুলারলি আপ অ্যান্ড ডাউন করতে পারেন। সো ওই দিক দিয়ে চিন্তা করলে প্যালাসিওস কিন্তু একটু পেছনের দিকে রিজার্ভড ভূমিকাতেই কিন্তু খেলেছেন। রিজার্ভড ভূমিকাতে যেহেতু খেলেছেন সেহেতু আমরা তার কাছ থেকে ওই রকম এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ অ্যাটাকিং আউটপুট কিন্তু দেখতে পাইনি এই ম্যাচে। তিনি মোস্টলি পেছনেই কিন্তু থেকেছেন। যেহেতু তিনি একটু সাবধানী খেলেছেন, একটু রিজার্ভ যেহেতু খেলেছেন, আক্রমণাত্মক যেহেতু ছিলেন না, সেহেতু তার খেলা দেখে কিন্তু সেরকম দৃষ্টিনন্দন বলে মনে হয়নি। বাট ডিফেন্সিভ দিক থেকে চিন্তা করলে হি ওয়াজ ভেরি সলিড এবং আমরা কিন্তু মোটামুটি এক্সপেক্ট করতে পারি যে যেহেতু গনজালো মন্তিয়াল এখনো ফিট নন এবং ফিট হলেও তিনি কিরকম খেলবেন সে ব্যাপারে আমরা কেউ নিশ্চিত নই, বিকজ ফার্স্ট ম্যাচে উনি ফার্স্ট হাফে খেললেও যথেষ্ট বাজে খেলেছিলেন। তাই ব্যাকআপ রাইট ব্যাকের ভূমিকাতে এজেকিয়েল প্যালাসিওস মোটামুটি একটা ডিফেন্সিভ সলিড অপশন হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেন বলে অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে। প্যালাসিওস সাধারণত ডাবল পিভট মিডফিল্ডে যখন খেলেন তখন ওই ডাবল পিভট মিডফিল্ডের অংশ হিসাবে যে সকল জায়গাগুলো অকুপাই করে রাখেন, আমার কাছে মনে হয়েছে জর্ডানের এগেনস্টে ম্যাচেও তিনি একই ধরনের জায়গা অকুপাই করতে চেয়েছেন। 4-4-2 ফরমেশনে এখানে ডান দিকে খেলেছিলেন গিলিয়ানো সিমিওনে অ্যাজ এ রাইট উইঙ্গার। এখন এখানে যেহেতু গিলিয়ানো সিমিওনে একদম সাইড লাইন বরাবর খেলছিলেন, তাকে ওই সাইড লাইনের জোনগুলো অকুপাই করে রাখার জন্য প্যালাসিওস অনেক সময় রাইট ব্যাক থেকে ইনভার্ট করে এ সকল জায়গাতে ঢুকে যাচ্ছেন। দেখেন আর্জেন্টিনা যদি ডাবল পিভট মিডফিল্ডে খেলতো তাহলে কিন্তু প্যালাসিওস মোটামুটি এই সকল জোনগুলোই কিন্তু অকুপাই করতেন। এখন গিলিয়ানো সিমিওনে যেহেতু একদম সাইড লাইন বেসড উইঙ্গারের ভূমিকাতে খেলছিলেন, সেহেতু নিকো পাজ এই রাইট সাইডের হাফ স্পেসগুলোতে বেশ আদর্শ নাম্বার 8-এর মতো খেলছিলেন এভাবে, এবং বাম দিক দিয়ে লোসেলসও এরকম অনেকটা সেন্ট্রালি চলে আসছিলেন লেফট হাফ স্পেসে খেলার জন্য। সো ইনিশিয়ালি দেখা যাচ্ছিল যে পারাদেসের সঙ্গে প্যালাসিওসও ওই ঘুরে ফিরে মিডফিল্ডেই কিন্তু খেলছিলেন এবং এই সকল জোনগুলো কভার করছিলেন এবং ডিফেন্সিভলি এভাবে চলে আসছিলেন। সো শুধু এই দুইজনই যে আর্জেন্টিনার এই ফার্স্ট ফেজের বিল্ড আপটা এনশিওর করছিলেন ব্যাপারটা সেরকম নয়। মার্কোস সেনেসিও কিন্তু অনেক সময় এভাবে সামনে চলে আসছিলেন এবং হি বেসিক্যালি প্লেড অ্যাজ অ্যানাদার মিডফিল্ডার। যেহেতু জর্ডান অত বেশি প্রেস করছিল না, তাই চাইলে প্যালাসিওস এবং সেনেসি দুইজনই কিন্তু এভাবে সামনে চলে আসছিলেন এবং পেছনে ওটামেন্ডি এবং তালিয়াফিকো সেনেসির সঙ্গে মোটামুটি একটা 3-ম্যান ব্যাকলাইন এরকম একটা গঠন করছিলেন। সো সেনেসি, পারেদেস, প্যালাসিওস এভাবে তারা ফার্স্ট ফেজের বিল্ড আপ সামলাচ্ছিলেন। নিকো পাজ রাইট হাফ স্পেস সামলাচ্ছিলেন, লোসেলসো এভাবে লেফটের দিকে মাঝখানে বারবার চলে আসছিলেন এবং সিমিওনে ছিলেন ডান দিকের এই ধরনের জোনে। এখন প্যালাসিওস এই ধরনের জোনে যখন খেলছিলেন তখন অবশ্যই তার ডিফেন্সিভ কন্ট্রিবিউশন অনেক বেশি ছিল এবং এই জিনিসটাই সবচেয়ে বেশি চোখে পড়েছে। তার অ্যাটাকিং ইনস্টিংক্টের থেকে তার ডিফেন্সিভ কন্ট্রিবিউশন এই ম্যাচে আর্জেন্টিনাকে অনেক বেশি সাহায্য করেছে। এখন সামনের ম্যাচগুলোতে আমার মনে হয় না প্যালাসিওসকে আর কখনো রাইট ব্যাকে খেলাবেন, বাট যদি আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি খেলাতে চান তাহলে হি হ্যাজ অ্যাটলিস্ট অ্যান ইন্টারেস্টিং অপশন ইন হিজ হ্যান্ডস ইন কেস নাহুয়েল মলিনা গেটস ইনজিউর্ড অর গনজালো মন্তিয়াল ডাজ নট ফাইন্ড হিজ ফর্ম।